নমস্কার, এসএফআই ত্রিপুরার ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন প্রাক্তন ছাত্র নেতৃত্ব, বর্তমান গণ আন্দোলনের সর্বভারতীয় স্তরের নেতৃত্ব শ্রদ্ধেয় কমরেড কৃষ্ণা রক্ষিত মহোদয়, আপনাকেও স্বাগত জানাচ্ছি। প্রথমেই আপনাকে আমাদের এসএফআই ত্রিপুরার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমরা এসএফআই ত্রিপুরার পক্ষ থেকে এই সাপ্তাহিক পডকাস্টের একটা আয়োজন করেছি এবং আজকে আপনি আমাদের অতিথি। আমরা শুরুতেই যে বিষয়টি আমরা আপনার কাছে জানতে চাইছি সেটি হচ্ছে, অতীতে রাজ্যে পাঠ্যপুস্তক হোক বা খাদ্যে বা বিশ্ববিদ্যালয়ের দাবিতে ব্যাপক ছাত্র আন্দোলনের সংগঠিত হয়েছে। এসব আন্দোলনে ছাত্রীদের ভূমিকা নিয়ে যদি একটু আলোচনা করেন। ভারতের ছাত্র ফেডারেশন তার জন্মলগ্ন থেকেই ছাত্রদের দৈনন্দিন ছাত্র জীবনের যে দাবি দেওয়া রয়েছে সেই দাবি দেওয়াগুলো নিয়ে তাদের আন্দোলন আজও অব্যাহত। ভারতের ছাত্র ফেডারেশনের যে ঝান্ডা, সেই ঝান্ডায় রয়েছে স্বাধীনতা, গণতন্ত্র, সমাজতন্ত্র। এটা শুধু তিনটে অক্ষরই নয়, এর মধ্যে রয়েছে সমাজের শ্রমজীবী অংশের মানুষের স্লোগান, এর মধ্যে রয়েছে কৃষকের মাটির গন্ধ, এর মধ্যে রয়েছে শ্রমিকের মজুরির প্রশ্ন, এর মধ্যে রয়েছে নারীদের সমানাধিকারের প্রশ্ন, ছাত্রীদের নিরাপত্তার প্রশ্ন। আমাকে আজকে যে প্রশ্নটা করা হয়েছে যে আমরা যখন ভারতের ছাত্র ফেডারেশন করি তখন আমাদের ছাত্রীদের ভূমিকা কি ছিল। 80 দশকে আমরা যখন কলেজে পড়ি, বিশেষ করে তখন দুটো পর্যায় ছিল। আমরা যখন কলেজে ঢুকি 85 সাল, তখন ত্রিপুরা রাজ্যে বামফ্রন্ট সরকার ছিল। তখন দ্বিতীয় বামফ্রন্ট সরকার, তখন একটা পরিস্থিতি, এবং 1988 সালের পরে আরেকটা পরিস্থিতি। আমরা দেখেছি 85 সালের আমাদের যখন আমরা কলেজে গেলাম তখন ছাত্রীদের মধ্যে লড়াই করার একটা যে মানসিকতা, দৃঢ়তা, একটা আমরা উৎসাহ পেতাম। আমরা যখন ছাত্র সংসদের কাজ করি, আমাকে এসএফআই এর পক্ষ থেকে জিএস করা হয় ওমেন্স কলেজে, আমাদের মধ্যে একটা দারুণ পরিবেশ ছিল। সেখানে গণতন্ত্রকে জবাই করার কোন ধরনের পরিবেশ সেখানে ছিল না। যেমন ধরেন প্রতি বছর ছাত্র সংসদ নির্বাচন হতো, আমরা নির্বাচনে সেখানে জয়ী হয়ে ছাত্র সংসদের কাজ করতাম। একটা কালচারাল প্রোগ্রাম ছিল, মেয়েদের নিয়ে আমরা বহু কালচারাল প্রোগ্রাম করেছি। মেয়েদের লড়াইয়ের ফলে ত্রিপুরা রাজ্যে মেয়েদের জন্য আমরা যখন কলেজে উঠেছি বামফ্রন্ট সরকারের দৌলতে আমরা গার্লস টাইপেল পেতাম। একটু ভালো রেজাল্ট করলে পরে গার্লস টাইপেল, এই গার্লস টাইপেল আমরা বহুদিন আমরা পেয়েছি। অনার্স ছিল, 3 বছর আমরা কলেজে কাজ করে ছিলাম, পড়াশোনা করেছি, ছিল। কিন্তু 1988 সালে যখন কংগ্রেস ফিউজের জোট সরকার আসে, যেদিন সরকার প্রতিষ্ঠিত হলো পরের দিনই ছাত্র সংসদ মেয়াদ থাকা সত্ত্বেও ছাত্র সংসদকে ভেঙে দেয়া হলো। তারপর চরম বিশৃঙ্খলা, চরম পাঠ্যপুস্তক কেলেঙ্কারি। যদি আমরা বিগত দিনের পত্রপত্রিকা খুলে দেখি, সেখানে
মানে মারাত্মক নারী মানে ছাত্রীদের উপরে। এমনকি আমরা দেখেছি কলেজের লেকেও যুবতীর লাশ সেখানে ভেসে উঠেছে। ফলে এই যে দুটো পর্যায়, আমরা তখন মানে স্টুডেন্ট, আমরা মানে বুঝতেই পারলাম না। একটা 88 পর্যন্ত একটা পরিবেশ, কি সুন্দর পরিবেশ, 88 থেকে 92 পর্যন্ত চরম একটা পরিবেশ সেখানে সংগঠিত হয়। গণতান্ত্রিক আন্দোলনের উপরে আক্রমণ হয়, অনেক শহীদ হয়, অনেক মানে অফিস সেখানে দখল হয়। বীরচন্দ্র মনুতে সেখানে 12 অক্টোবর 13 জন, 2 জন সিকিউরিটি সহ 13 জন আমাদের সহযোদ্ধা সেখানে খুন হয়। মানে একটা বিশৃঙ্খল পরিবেশ। এখানে যখন সমাজে বিশৃঙ্খল পরিবেশ হয় তখন সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত হয় মহিলারা, ছাত্রীরা, মেয়েরা, যার চুলচেরা বিশ্লেষণ এই সময়ের মধ্যে করা সম্ভব নয়। এটা আমাদের জানা দরকার। যখন শ্রমজীবী মানুষ আক্রান্ত হয়, গণতন্ত্র আক্রান্ত হয়, এসএফআই এর যে ঝান্ডায় যে গণতন্ত্র, সেই আমরা যে গণতন্ত্রের স্লোগান তুলেছি আমাদের সর্বভারতীয় ত্রিবান্ধব সম্মেলন থেকে, প্রথম সম্মেলন থেকে, সেই গণতন্ত্র যখন আক্রান্ত হয় তখন মেয়েদের উপর আক্রমণ আরো বেশি তীব্র হয়। সেখানে নিরাপত্তা বিঘ্নিত হয়। তার যে বুকের জ্বালা জানাবার জন্য আইনের আশ্রয় সেখানে নিতে পারে না, আইনের আশ্রয় নেওয়ার কোনো পরিবেশ নেই, কারণ সমাজ বিরোধীদের হাতে সমাজটা চলে যায়। তো সমাজ বিরোধীদের হাতে যখন সমাজটা চলে যায়, স্বাভাবিক কারণে মেয়েদের উপর অত্যাচার নির্যাতন তৎকালীন সময়ে একটা দৈনন্দিন চিত্রে সেখানে প্রকাশ পেয়েছিল। অসংখ্য ধন্যবাদ আপনাকে। মানে খুব সুন্দর পরিসরে আমাদেরকে উনি তুলে ধরেছিলেন যে ছাত্রীদের ভূমিকা এবং তার পরবর্তীতে যেভাবে রাজ্যের পরিস্থিতি ছিল। আমরা আমাদের পরবর্তী যে বিষয়টা আমরা জানতে চাচ্ছি যে এখন বর্তমান রাজ্যে 7 বছর ধরে বিজেপির জোট সরকার চলছে, কেন্দ্রে 11 বছর ধরে। তাদের শাসনকালে রাজ্যে এবং দেশে মেয়েদের পরিস্থিতি নিয়ে যদি সংক্ষিপ্ত একটু আলোচনা করেন। আমি যেটা বলছিলাম, ওই যে জোটের সময় 88 থেকে 92 আমরা কিন্তু এক চুল পরিমাণ ময়দান ছেড়ে দেইনি। আক্রমণ যত তীব্র হয়েছে, লড়াইয়ের তেজি ভাব তত বেশি এগিয়েছে। এরপর কিন্তু আমরা আমাদের আন্দোলন, শ্রমজীবী মানুষের আন্দোলন সব মিলিয়ে ত্রিপুরা রাজ্যে বামফ্রন্ট সরকার সেখানে এসছে। এখন এর পরের এই যে 93 থেকে 2018 এই পরিবেশ, আর আপনি যেটা আমাকে প্রশ্ন করেছেন 18 থেকে আজকে পর্যন্ত এবং 14 সাল থেকে আজকে পর্যন্ত সারা দেশে বিজেপি শাসিত দেশ এবং রাজ্যের যে তুল্যমূল্য বিশ্লেষণ, এই বিশ্লেষণ যদি আমরা করতে যাই তাহলে দেখব, আমি যখন আপনার সাথে কথা বলছি, গতকাল 9 বছরের একটা মেয়ে সাবরুমের মনুবাজারে খুন হয়ে গেল। কলেজ পড়ুয়া মেয়ে, এই আমার রামঠাকুর কলেজের একটা মেয়ে গ্যাং রেপের শিকার হলো। মেয়েটা এখন আর কলেজে যায় না, মেয়েটার অবস্থা মারাত্মক। প্রতিদিন যে ত্রিপুরা রাজ্য ছিল বিভিন্ন, সেখানে ত্রিপুরার মধ্যে 93 থেকে 2018 আমরা বিভিন্ন শিরোপা পেয়েছি ভালো কাজ করার জন্য। আর আজকে ত্রিপুরা রাজ্যে মেয়েদের নিরাপত্তাহীনতায় চ্যাম্পিয়ন হবে, আইন শৃঙ্খলা অবনতিতে চ্যাম্পিয়ন হবে, বেকারত্বে যে শীর্ষে ত্রিপুরা চলে যাচ্ছে তাতে চ্যাম্পিয়ন হবে। দ্যাট মিনস এই যে সময়, এই সময় বিজেপি শাসনে আমরা লক্ষ্য করছি ত্রিপুরা রাজ্যে মেয়েদের উপর আক্রমণ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। ওই যে কথাটা বলছিলাম যে 88 থেকে 92 যখন সমাজ বিরোধীদের হাতে
দুষ্কৃতীদের হাতে যদি সমাজটা চলে যায়, আইন শৃঙ্খলার লাগামটা যদি সমাজ বিরোধীরা সেখানে টানার থাকে, তাহলে পর মেয়ে বলেন, আপনি ছাত্র বলেন, যুব বলেন, শ্রমিক, কৃষক ইত্যাদি কেউই কিন্তু রেহাই পাবে না। যদিও প্রথম শুরু হয়, এটা ইতিহাস যদি আপনারা পড়েন দেখবেন, প্রথম শুরু হয় যারা এই সমাজের ভালো চায়, মানুষের কল্যাণ চায়, যারা এই দাবিতে স্লোগান তুলে, তাদের উপর আক্রমণটা প্রথম হয়। এর পরবর্তী সময়ে কিন্তু এই আক্রমণের বিভীষিকাটা সমাজের সমস্ত ঘরে সেখানে বিকশিত হয়, প্রভাবিত হয়। আমরা ত্রিপুরা রাজ্যে নতুন করে দেখলাম শিশু বিক্রি, মানে এটা যেন কারোর গায়ে লাগছে না। আমাদের সিমনাতে দুটো শিশু এই কয়েকদিনের মধ্যে সম্প্রতিকালে দুটো বিক্রি হয়ে গেল, হোম থেকে বিক্রি হয়ে গেল। এখানে প্রশ্ন হয়েছে যে একটা শিশু কন্যা যখন বিক্রি হয়ে যায়, তখন তার যে ভবিষ্যৎ, তার যে ফিউচার, সে কার কাছে যাচ্ছে, কোথায় যাচ্ছে, তার অস্তিত্ব কোথায়? আমরা উদ্বিগ্ন। আমাদের রাজ্যের ছাত্ররা যদি, আমাদের রাজ্যের যুবরা যদি, সমস্ত অংশের মানুষ যদি এই যে একটা ভয়ঙ্কর পরিবেশ তৈরি হচ্ছে এটার বিরুদ্ধে না দাঁড়ায়, তাহলে পরে কিন্তু আগামী দিনে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর হবে। এই যে মেয়েটা কোথায় গেল, মেয়ের মা সেখানে গিয়ে মেয়েটাকে পাচ্ছে না, এটার কোন ধরনের ইয়ে নেই। মনুবাজারের যে ঘটনাটা 9 বছরে, যে মেয়েটা সমাজে জন্মগ্রহণ করা তো এর জন্য নয় যে আমাকে অসময়ে চলে যেতে হবে, মৃত্যু সবার, আমিও মারা যাব, সবাই মারা যাবে, কিন্তু আমি ফুলটা বিকশিত হওয়ার আগে দুমড়ে মুচড়ে যারা নষ্ট করে দিচ্ছে, সেই সমাজ বিরোধীদের বিরুদ্ধে ঘৃণা জানাবার কোনো ভাষা নেই। তাহলে এটা যেমন ত্রিপুরা রাজ্যে, এবং তাদের যে ডাবল ইঞ্জিনের সরকার যে মাথার উপরে বসে আছে, আপনারা যদি দেখেন ভারতবর্ষে আজকে মহিলারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। আশ্রমে নিয়ে সেখানে ধর্মের ধ্বজা নিয়ে যারা বড়াই করেন, ধর্মের নামে সমাজকে যারা বিভক্ত করতে চাইছেন, সেই জায়গায় আমাদের যদি আমরা দেখি কাটুয়া, হাতরাস, এই জায়গাগুলোতে অল্প অল্প বয়সের মেয়েরা সেখানে তাদের যৌন নির্যাতনের শিকার হচ্ছে। আমরা যদি আর্জিকর দেখি, আর্জিকর আমার একটা ডাক্তার মেয়ে সেখানে এই ধরনের লাঞ্ছনার শিকার হয়েছে। আজকে শুধু তাদের নিরাপত্তার প্রশ্ন নয়, শুধু তারা যে উচ্চ শিক্ষায় যাবে, যে উচ্চ শিক্ষায় তারা নিজেকে তৈরি করবে, সেখানেও তো নিরাপত্তা নেই। তাহলে আমরা যাবোটা কোথায়? যারা বলছেন বেটি পড়াও, বেটি বাঁচাও ইত্যাদি ইত্যাদি, খুব ভালো ভালো স্লোগান তারা দেয়, কিন্তু তার আড়ালে সত্যিকার অর্থে একটা, আমি একজন মহিলা হিসেবে বলছি, আমাদের ভারতবর্ষের মেয়েরা আজকে উচ্চ শিক্ষায় যাক, বিভিন্ন রাস্তাঘাটে বের হোক, সেখানে আমরা আতঙ্কিত থাকি যে মেয়েটা ঘরে ঢুকবে কিনা। শুধু মেয়ে নয়, আজকে বৃদ্ধা, 70, 80, 90 বছরের বৃদ্ধা পর্যন্ত তারা সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হচ্ছে। বলে এই জায়গায় দাঁড়িয়ে ছাত্ররা, আপনারা ছাত্র ফেডারেশন করে, আপনাদের দায়িত্ব আরো বেশি, আপনারা এই সমাজের আগামী ভবিষ্যৎ, আপনাদের কাছে সমাজ আরো বেশি আশা করে, সেই জায়গায় আমাদের আরো বেশি আমার জান্ডার যে স্লোগান, সেই স্লোগানকে আমরা যাতে বাস্তবায়িত করতে পারি সেদিকে আমাদের নজর দিতে হবে। ভয়ঙ্কর অবস্থা, ভারত ভালো নেই, ত্রিপুরা ভালো নেই। এই যে কেন আমরা ভালো নেই, যে স্বাধীনতার জন্য আমরা লড়াই করলাম, যে
আমরা ফাঁসির দড়িকে চুম্বন করলাম, আমাদের বহু ছেলে মেয়ে সেখানে ফাঁসির দড়িতে সেখানে শহীদ হয়েছেন, তাদের ক্ষেত্রে তাদের যে অবদান, এই অবদান আজকেও আমরা পাইনি, সেই ফসল আমরা পাইনি। তাই এসএফআই এর কাছে, টিএসইউর কাছে আমাদের দাবি থাকবে যে আমাদের সামনে কিন্তু করণীয় কর্তব্য আরো বেশি আর করতে হবে আমাদের। অসংখ্য ধন্যবাদ। আমি যদি আমাদের পরবর্তী প্রশ্নের দিকে এগোই, আরএসএস এবং বিজেপি এগুলোর সম্পর্কে যদি বলা হয়, তাহলে এই সংগঠনগুলো বা এই দলটা পুরুষতান্ত্রিক একটা সংগঠন বা দল। সেখানে এদের বিরুদ্ধে মতাদর্শগত সংগ্রামে ছাত্রী তথা মেয়েদের কি ভূমিকা গ্রহণ করা প্রয়োজন বলে আপনার মনে হয়? বিজেপি আরএসএস, বিজেপিকে পরিচালনা করে আরএসএস, তাহলে আরএসএস বিজেপি চাইছে মনুসংহিতা। সেই মনুসংহিতায় বলা হয়েছে মেয়েরা হলো মানে পর্দার আড়ালে থাকবে। তাদের যে মনুসংহিতার যে শ্লোক, এই অল্প পরিসরে আমি বলবো না, তাদের মুদ্রা কথা মেয়েরা থাকবে পর্দার আড়ালে, প্রথম জীবনে পিতার অধীন, এরপরে স্বামীর অধীন, এরপরে পুত্রের অধীন। এই হলো তার জীবন, সন্তান উৎপাদন করবে বাস, ইত্যাদি। লাখপতি দিদি, এগুলো নির্বাচনী স্লোগান। আপনি দেখবেন ত্রিপুরা রাজ্যে কোনায় কোনায় ফ্লেক্স হচ্ছে, ফ্লেক্সে লিখছে লাখপতি দিদি। তো আমরা তো সংগঠনের কাজ করি, আমরা দেখি না লাখপতি দিদি আছে কিনা, এটা অন্য বিষয়। তাহলে আরএসএস চাইছে আমাদের দেশের যে সংবিধান, দেশের সংবিধানের যে পরিকাঠামো, তাকে বাদ রেখে তারা যে জিনিসটা চাইছে যে মনুসংহিতার আদলে দেশের সংবিধানটা তৈরি করা, এতে কিন্তু মহিলাদের সেই পেছনের দিকে নিয়ে যাওয়া হবে। তাদের যে নয়া ফেসিবাদী যে আক্রমণ ভারতবর্ষে, এই নয়া ফেসিবাদী আক্রমণের প্রথম প্রধান শিকার হবে মেয়েরা, তারপরে হবে তফসিলি অংশের মানুষ, তারপরে হবে আমাদের উপজাতি অংশের মানুষ, এরপরে হবে আমাদের শ্রমজীবী অংশের মানুষ। তারা চাইছে যে পুরুষতান্ত্রিক সমাজে রূপকানুয়ার, আপনারা জানেন রূপকানুয়ারকে সতীদাহ প্রথা বহুদিন হয়েছে, সেখানে শেষ খতম হয়েছে, কিন্তু রূপকানুয়ারকে সেখানে আগুনে পুড়িয়ে মারা হলো। ওই আমাদের একজন মহিলাকে, সে গর্ভবতী মা, তার পেটে ত্রিশূল ঢুকিয়ে হর হর মহাদেব বলেছে, বাচ্চাটাও মারা গেল, মাও মারা গেল। তাহলে এই যে ভয়ঙ্কর দিকগুলো, আজকে আমি আমার কথা বলার প্রারম্ভে যেটা আমি বলেছিলাম যে মেয়েদের অবস্থাটা দুঃসহ, এটাকে আরো পরিপুষ্ট করবে নতুন নামে, যদিও তারা অনেক কিছু করার চেষ্টা করবে। কিন্তু আপনার যে প্রশ্ন, সেই প্রশ্নে যে আমার যে বক্তব্য, যে মনুসংহিতার আদলে যেহেতু তারা চলছে, সেহেতু নারীদেরকে যতটাই আমরা এগিয়ে নিয়ে যাই না কেন, সেখানে তাকে পেছনে টানার একটা প্রচেষ্টা চলছে। আমরা যদি দেখি, এই যে পেহেলগাঁওয়ের যে দুজন মহিলা, কুরিশি আর ভূমিকা, তারা কাজ করেছে, তো তারা তো কাজ করেছে। তাদের বিরুদ্ধে যে ধরনের উক্তি আমাদের বিজেপির একজন মন্ত্রী করলেন, বিনয় শাহবোধয়, সম্ভবত সারা দেশব্যাপী এই বক্তব্যের নিন্দা হল। কিন্তু বিজেপি কিংবা আরএসএস তারা এই ধরনের একটা দায়িত্ব নিতে পারলো না যে এটা ঠিক না। আমরা দেখেছি বক্সার যে রেপ করলো, সেই রেপিস্ট, তাকে ফুলের মালা দেয়, তাদেরকে আদর আপ্যায়ন করে গড়ে তুলে, এগুলো কিসের উদাহরণ? আমরা যারা মহিলারা সমাজের জীব না? আমার মা বাবা আমাকে যখন জন্ম দেয়, তখন কি আমার মা সেই প্রসব যন্ত্রণা অনুভব করেনি?
করেছে তো। তাহলে মহিলা বলে তার উপর যা খুশি করা যাবে এটা তো মেনে নেওয়া যায় না। ভারতের ছাত্র ফেডারেশন, আমাদের ত্রিপুরা রাজ্যের টিএসইউ, তার জন্ম লগ্ন থেকে একদিকে আমি প্রথমেই বলেছি, একদিকে যেমন তারা অধিকার আদায়ের শিক্ষার চক ডাস্টার বেঞ্চ শিক্ষকের দাবি করেছে, অনুরূপ ভাবে এই সমাজ সংস্কারের জন্য সমাজতন্ত্রের স্লোগান দিয়েছে, যে সমাজতন্ত্র অপরাজেয়, যে সমাজতন্ত্রে নারীদের সেখানে সম্মান থাকবে, মর্যাদা থাকবে, যে সমাজতন্ত্রে আমার ছাত্ররা তার শিক্ষার সুযোগ পাবে, যুবকরা কাজেরও সুযোগ পাবে, আমার সমস্ত অংশের মানুষ সেখানে কাজ পাবে। যারা বলেছিল সোভিয়েত ইউনিয়নের সমাজতন্ত্র শেষ, সুতরাং এসএফআই এর ঝান্ডায় যে সমাজতন্ত্র এটা মুছে যাবে, কিন্তু আজকে দেখা যায় যে সোভিয়েত ইউনিয়ন একটা মডেল ছিল সারা পৃথিবীতে, আজকে সেই সোভিয়েত ইউনিয়নে শিক্ষার জন্য পয়সা লাগে, কাজের জন্য বুকের মধ্যে পোস্টার সাটিয়ে বলতে হয় আমি বেকার, কাজ দাও। কিন্তু 1917 সালের পর থেকে 1992 পর্যন্ত এই যে 70, 71, 72 বছর যে সময়কাল, এই সময়কালে কিন্তু সমাজতন্ত্রই এই অংশের মানুষকে তাদের রুটি রুজি নিরাপত্তার গ্যারান্টি দিয়েছিল। সুতরাং আমার ঝান্ডায় যে সমাজতন্ত্র, সেই সমাজতন্ত্র আমার যত ক্ষুরদার করতে পারবো, ইস্পাত দৃঢ় করতে পারবো এই সমাজতন্ত্রকে, তত বেশি আরএসএস, বিজেপি সেখানে তার যে মতাদর্শ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, মনোসংহিতার মতাদর্শ সেখানে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, ধর্মের বিভাজন তৈরি করে আমার যে রুটি রুজি নেই, অভাব অনটন, তার জন্য যাতে আমি লড়াই করতে না পারি, তার জন্য যে ধর্মের আফিং খাইয়ে আমাকে বেহুশ করার চেষ্টা করছে, তাকে আমরা মোকাবেলা করতে পারবো যদি আমরা আমাদের সমাজতন্ত্রের যে স্লোগান আমি শুনেছি আপনাদের সম্মেলন আগামী 30-31 মে 2025 কৈলাসহরে হচ্ছে, আপনার নগরের নাম রেখেছেন সীতারাম এবং নেপাল দেব ভট্টাচার্যের নামে। সুতরাং এই যে মহিষীদের নাম আপনারা রেখেছেন, বীর যোদ্ধাদের নামে আপনারা নামকরণ করছেন, ওনারা কিন্তু জীবনের শেষ দিন পর্যন্ত তারা সেখানে বিশ্বাস করেছে এই তিনটা স্লোগান আমরা লড়াই করে আনতে পারবো। আর আনতে পারবো বলেই আজকে মানে এসএফআই কে যারা সহ্য করতে পারে না, আরএসএস, বিজেপি সেখানে আমাদের ছেলেদেরকে ভয় দেখায়, হুমকি দেখায়, আক্রমণ করে, বাড়ি ঘরে থাকতে দেয় না, কিন্তু এসএফআই মাথা নত করেনি, এসএফআই মাথা নত করতে জানে না, এসএফআই এগিয়ে যাবে, এসএফআই এর যে কর্মধারা তা এগিয়ে যাবে। সত্যি অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং আমাদের পরবর্তী এবং সর্বশেষ প্রশ্ন যেটা আমরা আপনার কাছ থেকে জানতে চাইবো, এখন আপনি যেটা বললেন, আমাদের এসএফআই এর 21তম ত্রিপুরা রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে কৈলাসহরে আগামী 30 থেকে 31 মে। বর্তমান পরিস্থিতিতে সম্মেলনটি কেন গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করছেন? সম্মেলন মাইলস্টোন। আমরা জানতাম, আমাদের যারা নেতারা ছিলেন, আপনারা নাম করেছেন সমরত্ব, সমীর চক্রবর্তী, ওনাদের কাছ থেকে আমরা জানতাম যে সম্মেলন মানে মাইলস্টোন। এই মাইলস্টোনে দাঁড়িয়ে আমি জানিয়েছি গত সম্মেলনে, রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে সেই জায়গায় আমি যে কর্মসূচি গ্রহণ করেছি, সেই কর্মসূচি তুলে আনার ক্ষেত্রে এই সময়ে আমরা কতটুকু এগোতে পারলাম, কোথায় পারলাম না, কোথায় সফলতা, কোথায় আমাদের দুর্বলতা ছিল, এটা যেমন চিহ্নিত হবে, তেমনি আগামী দিনে আমাদের সামনে আমরা কি করব, আগামী সেখানে আমাদের কর্মসূচি ঘোষণা হবে। নিশ্চয়ই আপনারা শিক্ষাক্ষেত্রে যে গৈরিকীকরণ চলছে, ইতিহাসকে যে বিকৃত করার চেষ্টা হচ্ছে, আমাদের যার টাকা আছে তার শিক্ষা আছে, যেভাবে মানে এখানে সেখানে বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠছে,
তার বিরুদ্ধে নিশ্চয়ই আপনারা সেখানে কর্মসূচি গ্রহণ করবেন। এই শুনেছি আমার ত্রিপুরা রাজ্যে কি এক মেডিকেল কলেজ আসছে, তার যে কর্ণধারের বিরুদ্ধে নাকি আরো কি কি অভিযোগ শুনেছি। হ্যাঁ, কি গরু কেনা বেচারও নাকি অভিযোগ আছে। তারা এখানে শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করছে। আমার বিদ্যাজ্যোতির নামে আমার ত্রিপুরা রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গুটিয়ে একটা জায়গায় সেখানে নিয়ে আসা হচ্ছে। তাহলে গ্রামে গঞ্জে যে ত্রিপুরা রাজ্যে আপনাদের বলি, ত্রিপুরা রাজ্যে জনশিক্ষা আন্দোলন, আমার ত্রিপুরা রাজ্যের যে গণতান্ত্রিক পরিবেশকে বিকশিত করার ক্ষেত্রে অন্যতম হাতিয়ার জনশিক্ষা আন্দোলন, গণমুক্তি পরিষদ, তারা কিন্তু শিক্ষার আন্দোলনের মধ্য দিয়ে এই জায়গায় এসছে। ত্রিপুরা রাজ্যে দশরথ দেব তারা স্কুল গড়ে তুলেছে। আমি বলবো আপনারা যদি যান, অভয়নগরে একটা স্কুল আছে মডেল ভিলেজ স্কুল, এই মডেল ভিলেজ স্কুলও কিন্তু ওনাদের হাতে তৈরি করা। ফলে ত্রিপুরা রাজ্যে বামফ্রন্ট যেভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে তৈরি করেছিল, এটা কিন্তু ধীরে ধীরে আজকে বন্ধ হওয়ার মুখে। স্টাইপেন্ড পাওয়া যায় না, শিক্ষক নেই, নিয়োগ বন্ধ। একটা স্কুলে 2-3 টিচার দিয়ে শিক্ষাঙ্গন সেখানে মানে চলছে। তারপরে আরো কি কেলেঙ্কারি, বহু কেলেঙ্কারি আছে আপনারা ছাত্র আন্দোলন করে এই সময়কালে আমার ত্রিপুরা রাজ্যে রয়েছে। ফলে এটাকে যদি বন্ধ করতে হয় আপনারা কর্মসূচি নিশ্চয়ই গ্রহণ করবেন। আপনারা কর্মসূচি নেবেন, এই কর্মসূচি তখনই করতে পারবেন যদি রাজ্যে একটা সুস্থিতি থাকে, শান্তির পরিবেশ থাকে। আপনারা লক্ষ্য করবেন যে এই সময়কালে ধর্মনগর থেকে সাবরুম, সোনামুড়া, বিশালগড় হয়ে আমার কৈতরাবাড়ি পর্যন্ত সেখানে ধর্মের নামে যেভাবে বিভক্ত করার একটা প্রয়াস চলছে। আমরা যখন স্কুলে যাই, কলেজে যাই, এক বেঞ্চেতে আমি আমার তফসিলিও বসে, তফসিলি উপজাতিও বসে, সংখ্যালঘুও বসে, আমিও বসি, একটা টিফিন বক্স থেকে আমরা ভাগ করে খাই। কিন্তু খুব সুচতুর ভাবে এই যে আমাদের ঐক্য, এই ঐক্যে ফাটল ধরানোর জন্য সুচতুর ভাবে কিন্তু একটা প্রয়াস চলছে। ফলে ধর্মের নামে যে বিভাজন, এই বিভাজন আমরা এসএফআই মানতে পারি না। নিশ্চয়ই আমি আশা প্রকাশ করব এই সম্মেলনে দাঁড়িয়ে সেখানে ধর্মের নামে যারা আমার আন্দোলনকে থামিয়ে দিতে চাইছে তাদের বিরুদ্ধে আপনারা একটা জুৎসই কর্মসূচি সেখানে গ্রহণ করবেন। আমাদের কাজ খাদ্য, নারী নির্যাতন, আইনের শাসন, হ্যাঁ, এর আমরা আন্দোলনে আছি, এসএফআই আন্দোলনে আছি। হ্যাঁ, তার চক ডাস্টারের দাবির সাথে, শিক্ষকের দাবির সাথে আমার এই দাবিগুলো, আমার বাবার পেটে যদি ভাত না থাকে, আমার বড় ভাইয়ের যদি একটা কাজ না থাকে, আমার হাতে কলম থাকবে না, আমার হাতে একটা খাতা উঠবে না, আমার হাতে একটা বই উঠবে না। তাই বলবো এসএফআই সম্মেলন হবে নিশ্চয়ই সংগঠনকে মজবুত করা। বর্তমান পরিস্থিতিতে হা করে আছে আপনাকে গিলে খাবার জন্য, তার বীজ দাঁত ভেঙে দেওয়ার জন্য এসএফআই তার সংগঠনকে শক্তিশালী যেমন করবে, পাশাপাশি আগামী দিনে মানুষের যে দাবি দেওয়া তাকে নিয়ে যাতে আমরা কর্মসূচি গ্রহণ করতে পারি, সেই আশা আমার এসএফআই এর কাছে থাকবে। আমি মানে উদ্বেলিত, উৎসাহিত। আমার তরুণ যে আগামী যে প্রজন্ম, গণতন্ত্রের ঝান্ডাটা কার হাতে থাকবে? বুর্জোয়াদের হাতে যখন গণতন্ত্রের পতাকা পদদলিত হয় তখন আমরাই সেই ঝান্ডা, এসএফআই যারা আমরা করি, সেই ঝান্ডা আমরা উপরে তুলে ধরি। ফলে আজকে গণতন্ত্রের ঝান্ডা পদদলিত, এসএফআই কে সেখানে দায়িত্ব নিতে হবে। আপনারা এখানে ক্লাস 6 থেকে আপনাদের মেম্বারশিপ দেন আপনারা এসএফআই কে। 18 বছর হলে পরে আপনি ভোট দিতে যেতে পারবেন না। ত্রিপুরা রাজ্যে ভোটের পরিবেশ নেই, আপনি আপনার পছন্দ মতো প্রতিনিধি তৈরি করতে পারবেন না। এই যে পরিবেশটা বিঘ্নিত হলো, যদি আপনার সঠিক মানুষের হাতে প্রশাসনের দায়িত্ব না থাকে, তাহলে পরে আপনি ড্রাগস, গাঁজা আর কি 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 নেশা নিবারণ কেন্দ্রে আমরা ছেলেদের যেতে হবে। ফলে এই যে একটা দুঃসহ
পরিবেশ, দুঃশাসনের পরিবেশ, তার থেকে ত্রিপুরাকে মুক্ত করতে আমার এসএফআই এর এই যে নতুন রক্ত, ফ্রেশ ব্লাড, তারাই পারবে, তারাই ঝান্ডা ধরবে, তারাই সেখানে এগিয়ে যাবে। এই আশাটা আমি এসএফআই এর কাছে রাখি। আমার মনে হচ্ছে যে আমি যখন এসএফআই করতাম সেই যে সময়টা, এই সময়টা আপনাদের সাথে কথা বলে মনে হয়েছে সেই সময়টা খুঁজে পেয়েছি। আপনারা আমাকে এই সুযোগটা দিয়েছেন, নিশ্চয়ই আমি উপকৃত হলাম। আপনাদের যে সংগ্রাম, সেই সংগ্রামে যদি মনে করেন যে আমরা সাহায্য করা প্রয়োজন, সেই সংগ্রামের পাশে আমি নারী আন্দোলন করি। এখন এসএফআই থেকে এসেই আমি নারী আন্দোলন করি, নারীদের নিয়ে কথা বলি। নিশ্চয়ই এসএফআই এর পাশে আমরা থাকব। যা আমার রাজনৈতিক খড়ি, আমার এসএফআই, এই রাজনৈতিক খড়ি যে আমার এসএফআই, এই এসএফআই এর যদি উত্তর তার বৃদ্ধি ঘটে, সেই এটার মধ্যে দিয়ে একটা আনন্দ পাবো। যারা সৎ, যারা ভালো পড়াশোনায়, তারাই এসএফআই করে। তাদেরকে টেনে আনতে হবে। নতুন ছেলে, এখন একটা দুটো ছেলে মেয়ে হন, সবাই এসএফআই করতে দেয় না। কিন্তু ওই নতুন ছেলেটা যখন কম্পিউটার শিখতে গিয়ে সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত কাজ করে, তখন কিন্তু সে মনে করে এই যে তার শ্রম বিক্রি হয়ে যাচ্ছে, সেখান থেকে কিভাবে আমরা বেরিয়ে আসব। ডাক্তার, মা বাবা পড়াচ্ছে, কিন্তু ডাক্তারি সেখানে পাচ্ছে না। এই যে নতুন ছেলেদেরকে আমরা কিভাবে সংগঠনে নিয়ে আসতে পারবো, তার কর্মপন্থা আমরা এসএফআই এই সম্মেলন থেকে আমরা তুলে আনবো। আমি আশা করি এই সম্মেলন সাকসেস হবে। এই সম্মেলন আগামী দিনের যে ভোরের আলো, সেই ভোরের আলো ফুটিয়ে তুলতে আমাদেরকে সাহায্য করবে। এটাই হলো আমার আহ্বান। অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় কমরেড কৃষ্ণরক্ষিত মহোদয়াকে। সত্যি অনেক কিছু শিখতে পারলাম, অনেক কিছু জানতে পারলাম। সত্যি অনেক অনুপ্রেরণাদায়ক বার্তা উনি আমাদেরকে দিয়েছেন। আমরা যারা ছাত্র আন্দোলন করি, এসএফআই করি, আমরা আপনাদের কাছ থেকে আশা রাখবো, প্রত্যাশা রাখবো, যখনই আমাদের প্রয়োজন পড়বে, যখনই কোথাও আমরা আটকে যাব, আপনাদের দ্বারস্থ হব। এইভাবেই আপনাদের থেকে সহযোগিতা আমরা পেয়ে যাব। আবারও আপনাকে অসংখ্য ধন্যবাদ এসএফআই ত্রিপুরা রাজ্য কমিটির ফেসবুক পেজ থেকে। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। নমস্কার। বিপ্লব দীর্ঘজীবী।